ইংরেজি গ্রামারের 6 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা 6 নম্বর লেকচারে এসে আমরা প্রথম পার্টে আমরা ভোকাবুলারি পড়ছিলাম। এখন আমরা পড়বো অ্যাডভার্ব। তো এখন যে লেকচারটা আমরা পড়বো এটা মোটামুটি আমাদের 50 থেকে 55 মিনিটের মতো লাগবে। আশা করি তোমরা সবাই ধৈর্য ধরে ক্লাসটা করবা, কারণ এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি ভোকাবুলারির সময় বলছিলাম যে বিসিএস রিটেনে ভালো করা ডিপেন্ড করে হচ্ছে কত বেশি তোমার ভোকাবুলারি আছে তার উপরে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে যেরকম তোমার প্রিলিমিনারিতে অনেক কোশ্চেন আসে, রিটেনেও পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এই জন্য তোমাকে অর্থ বুঝে বুঝে পার্টস অফ স্পিচ তোমাকে প্র্যাকটিস করতে হবে। কোনো রুলস ফুলস মুখস্থ করা যাবে না। নিয়মটা মানে তোমাকে মাথার মধ্যে, মনের মধ্যে, অন্তরে গেঁথে নিতে হবে। দ্য লায়ন রোয়ার্ড লাউডলি। আমরা যদি প্রশ্ন করি ভার্বকে, লায়ন কিভাবে রোয়ার করেছিল, কিভাবে, হাউ, উত্তর হবে লাউডলি। দ্য ট্রেন অ্যারাইভড লেট। ভার্ব হচ্ছে অ্যারাইভ। আমরা যদি প্রশ্ন করি ট্রেনটা অ্যারাইভ করেছিল কখন, লেট। ওয়েন, প্রশ্ন করবো ওয়েন দ্বারা, কখন। হি কেম হেয়ার টু মিট মি। আমরা যদি প্রশ্ন করি কেম ভার্বকে, সে এসেছিল কোথায়, ওয়ার, কোথায় এসেছিল, হেয়ার, এইখানে। মাই সিস্টার ওয়ার্কস হার্ড টু পাস ইন দ্য এক্সাম। আমরা যদি ওয়ার্ক ভার্বকে প্রশ্ন করি যে আমার বোন কাজ করে, কাজ করছে, পড়ছে, কিভাবে, হার্ড, হ্যাঁ, সে কঠোর পরিশ্রম করছে, টু পাস ইন দ্য এক্সাম। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব সে শুধু ভার্বকেই না, সে কিন্তু নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। সুতরাং অ্যাডভার্ব মডিফাইস ভার্ব, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব এবং সেন্টেন্স। সোজা কথায় নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে সে মডিফাই করতে পারে। নাউন প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যারা আজকেই প্রথম ক্লাসটা করতেছো, তোমার উপর ফরজ কাজ হচ্ছে লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত দেখে ফেলা। কালকে শুক্রবার আছে, কালকে 3টা ক্লাস দেখে ফেলবা, শনিবার আরও 2টা ক্লাস দেখে ফেলবা। তাহলে তুমি একদম স্রোতের সাথে একসাথে চলে আসতে পারবা। জো রান কুইকলি, তাহলে এখানের মধ্যে কুইকলি শব্দটা রানকে মডিফাই করতেছে। মিনা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তাহলে মিনা ইজ আ বিউটিফুল গার্ল, মিনা হচ্ছে একটা সুন্দরী মেয়ে। তাহলে এই যে গার্ল হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে নাউনের কেমন সুন্দর, সে কেমন মেয়ে, বিউটিফুল মেয়ে, সুন্দর মেয়ে সে। তাইলে এই বিউটিফুলটা গার্লকে মডিফাই করতেছে। সুতরাং বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? বিউটিফুলটা হবে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করার কারণে। এখন কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। শি সিংস ওয়েল, সে অনেক ভালো গায়, কেমন ওয়েল। আচ্ছা, এই ওয়েলটা কি বলো তো? এই ওয়েলটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? শি সিংস ওয়েল, সে অনেক ভালো গায়। আসো আমরা এটা অ্যান্সারটা দিই। যখন বলো শি ইজ ওয়েল, সে সুস্থ, তখন কি হবে? শি ইজ ওয়েল, শি ইজ বলবো, তখন ওয়েলটা হচ্ছে শি এর কমপ্লিমেন্ট, শিকে মডিফাই করতেছে সে, হ্যাঁ। সো না, অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। সাদিয়া, তুমি একটু আমাদের লেকচার 1-2 ওগুলো দেখে ফেলবো ভালো করে। এখানে শি ইকুয়াল টু ওয়েল, শি ইকুয়াল টু ওয়েল, তার ওয়েলটা হচ্ছে শি এর কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? শির অবস্থা বর্ণনা করতেছে, সে কেমন অবস্থায় আছে। যে শিকে মডিফাই করার কারণে ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ ওয়েলটা, শি সিংস ওয়েল, সে খুব ভালোভাবে গায়। এ ওয়েলটা হচ্ছে কেমন গায়, ভালো গায়। গায়কে মডিফাই করে, সিংকে মডিফাই করে, সিংকে মডিফাই করার কারণে এই ওয়েলটা হলো অ্যাডভার্ব। কেমন ওয়েল, এক্সট্রিমলি ওয়েল। তাহলে এই ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করার কারণে এক্সট্রিমলি নিজেও অ্যাডভার্ব, এক্সট্রিমলি নিজেও অ্যাডভার্ব। কারণ আমরা জানি অ্যাডভার্ব কিন্তু অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তোমরা সবাই এই কোশ্চেনে অ্যান্সার দাও। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না, বাকি সবাইকে মডিফাই করতে পারে। আসো আমরা অ্যাডভার্বের একটা ক্লাসিফিকেশন পড়ি। তো বিসিএস পরীক্ষায় এরকম ক্লাসিফিকেশন আসে না,
ইউজুয়ালি আসে না, আমরা কখনো আসতে দেখি নাই। শুধু আর্টিস্ট বিসিএস এর মধ্যে আমরা এরকম প্রোনাউনের একটা তোমার ক্লাসিফিকেশন থেকে একটা প্রশ্ন দেখছি, কিন্তু ইউজুয়ালি বিসিএসে কখনো পার্সোনাল স্পেসের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে না। কিন্তু তুমি প্রাইমারিতে বা অন্য জায়গায় পরীক্ষা দিলে, দশম গ্রেড থেকে 16তম গ্রেডে যদি পরীক্ষা দাও, সেখানে কিন্তু পার্সোনাল স্পেসের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে, বিসিএস ইউজুয়ালি আসে না। তারপর আমরা একটু জেনে রাখা ভালো, নাইস টু নো, যে অ্যাডভার্ব এটা চিনতে হবে, এই স্টারটা কি কোন পার্সোনাল স্পেস, এটা পরীক্ষা আসবে, কিন্তু এটা অ্যাডভার্ব অফ টাইম কিনা এটা আসবে না। হ্যাঁ, আসো, অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে যেটা দ্বারা সময় বোঝায়। আই স হিম ইয়েস্টারডে, হ্যাঁ, আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে শেষ করছি। আই নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না। তাহলে নেভার, অলরেডি এবং ইয়েস্টারডে, এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বলে কী জিনিস, এগুলো আরও ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তুমি বেসিক 1, 2 এগুলো ভালো করে দেখে ফেলবা। শি ওয়েন্ট, কোথায়? আউটসাইড অফ ঢাকা, আউটসাইড। গো, কোথায় গো করবো? অ্যাহেড, সামনে যাও। আই উড লাইক টু গো, কোথায় গো? সামওয়্যার, আমি কোনো এক জায়গায় যেতে চাই। সামওয়্যার, অ্যাহেড এবং আউটসাইড, এগুলো অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বোঝাচ্ছে। এগুলো হচ্ছে ম্যানার, কীভাবে একটা কাজ হচ্ছে। শি স্পোক লাউডলি, অনেক জোরে কথা বলে। সি রাইট বিউটিফুলি, সুন্দর করে লেখে। সি স্লোলি, আস্তে আস্তে খাই। তাহলে লাউডলি, বিউটিফুলি এবং স্লোলি, এগুলো একটা ভার্ব কেমনে হইতেছে, কীভাবে, হাউ, সেটা বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো হচ্ছে ডিগ্রি, মানে কী পরিমাণে, কতটুকু পরিমাণে। আই এম হ্যাপি, কতটুকু হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। মাই ফ্রেন্ড ইজ ওল্ডার, কেমন ওল্ডার? মাচ ওল্ডার। হ্যাঁ, শি ইজ সিরিয়াস, কেমন সিরিয়াস? ভেরি সিরিয়াস। রহিম স্পিক্স ইংলিশ, কেমন? ফ্লুয়েন্টলি। হি ফিনিশ দ্য ওয়ার্ক, কতটুকু ফিনিশ করছে? কমপ্লিটলি ফিনিশ করছে। তাহলে যেগুলো দ্বারা ডিগ্রি বোঝাই, সেগুলোকে আমরা বলি, বা কেমন, কতটুকু, কী পরিমাণে, এগুলো আমরা বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা তোমাকে মুখস্থ করতে হবে না, কিন্তু এক্সট্রিমলি, মাচ, ভেরি, ফ্লুয়েন্টলি, কমপ্লিটলি, এগুলো অ্যাডভার্ব, এটা তোমাকে মুখস্থ করতে হবে। যে সকল শব্দ দ্বারা তোমার হচ্ছে যে কয়বার হয়েছে এটা বুঝে, সেগুলো বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। রিয়াল মাদ্রিদ লস্ট কয়বার? টোয়াইস, টু বার্সেলোনা। শি প্রপোজেস মি, কেমন প্রপোজ করে? অফেন, প্রায় আমাকে প্রপোজ করে। শি কামস হেয়ার, সেলডম। তাইলে কখন কামস হেয়ার, কতবার আসে? সেলডম, আসে না বললে চলে। সেলডম মানে আসে না বললে চলে, কদাচিৎ মানে, কদাচিৎ মানে আসে না বললে চলে। তাহলে যেগুলো দ্বারা কয়বার হয় ঘটনাটা সেটা বুঝে, তাকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন টয়েস, অফেন এবং সেলডম। একটা ক্রিয়া যে অর্ডার, ঘটার যে ক্রম, তাকে বলে অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন হু ফিনিশড ফার্স্ট, কে আগে শেষ করছে। এখানে ফার্স্ট হলে ফিনিশের মডিফায়ার। তাহলে অর্ডার বললে আমরা বলি ফার্স্ট উই মাস্ট কালেক্ট মানি, লাস্টলি উই মাস্ট অ্যারেঞ্জ এ পিকনিক, অ্যাট লাস্ট সবশেষে গড টুক পিটি অন হিম। এবার ফার্স্ট, লাস্টলি, অ্যাট লাস্ট, এই যে অর্ডার বোঝাচ্ছে কাজের, এগুলো বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে সকল অ্যাডভার্ব কোনো ভার্ব সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যেমন দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, দ্যাট ইজ হোয়াই। আমরা একটা কথা বলি, তারপরে ফলাফল জন্য বলি, তুমি আমার সাথে বেয়াদবি করছো, দেয়ারফর আমি তোমাকে একটা থাপ্পড় মারবো, অতএব আমি তোমাকে থাপ্পড় মারবো, কেন? তুমি বেয়াদবি করছো। তাহলে দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, দ্যাট ইজ হোয়াই। হ্যাঁ, তাইলে এই শব্দগুলো দ্বারা আমরা হচ্ছে যে কজ অ্যান্ড ইফেক্ট ব্যাখ্যা করতে পারি। যেমন ওরে হেডমাস্টারের বকা দিছে, সুতরাং সে অতএব স্কুল সে ত্যাগ করছে। হি দেয়ারফর লেফট দ্য স্কুল। হ্যাঁ, সে আগাম করছে, দ্যাট ইজ ওয়াই, এটা কারণ হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দ্য টিম, সেই জন্য তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। তো দ্যাট ইজ ওয়াই, দেয়ার ফোর, তারপর হচ্ছে অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। অ্যাডভার্ব অফ অ্যাসারশন বা নেগেশন, যে সকল ওয়ার্ড দ্বারা ভার্বের কাজ সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক, না বোধক, সন্দেহ, অনিশ্চয়তা, নিশ্চয়তা, এগুলো প্রকাশ করে তাকে বলে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যেমন ইয়েস, নো, নট, সার্টেনলি, ট্রুলি, প্রবাবলি, পসিবলি, সম্ভবত আমি এটা করবো, পারহ্যাপস, সম্ভবত আমি এটা করতে পারি, ইনডিড, রিয়েলি, এগুলো বলা হয় অ্যাডভার্বস অফ অ্যাসারশন বা নেগেশন। পারহ্যাপস, সম্ভবত, উইল গো মানডে, নিশ্চিতভাবে, সার্টেনলি হি উইল উইন, শিওরলি ইউ আর মিস্টেকেন, প্যারিস ইজ ট্রুলি জিনিয়াস। তাহলে পারহ্যাপস, সার্টেনলি, শিওরলি, ট্রুলি, এগুলো বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাসারশন। যে সেগুলো অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদের বলা হয় ইন্টারগেটিভ অ্যাডভার্ব।
সো এইগুলো জিজ্ঞেস করার সময় সময়, পরিমাণ, স্থান, অবস্থা, কারণ প্রকাশ করে। যেমন ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার ইত্যাদি। আসো, আমরা যখন প্রশ্ন করতেছি ওয়েন আর ইউ স্টার্টিং ফর খুলনা, তুমি খুলনার জন্য কখন তুমি হচ্ছে রওনা দিবা, টাইম বোঝাচ্ছি। ওয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কেন করছো, রিজন বোঝাচ্ছি। হোয়াট ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, প্লেস বোঝাচ্ছি। হাউ হ্যাভ ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কীভাবে এটা সলভ করছো, এটা ওয়ে বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়েন, ওয়াই, ওয়ার এবং হাউ এগুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়েছে, এগুলো বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব যখন রাইট এল প্রোনাউনের মধ্যে ছিল। রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এগুলো আবার তুমি হচ্ছে যে আমরা আমরা বলছিলাম যে একটা ওয়ার্ড সে কোন পার্টস অফ স্পিচ ডিপেন্ড করবে সেটার বাক্যে, তার এখানের মধ্যে তার ফাংশনটা কি, বাক্যে সে কীভাবে ব্যবহৃত হচ্ছে তার উপরে। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে সে দুটা ক্লজের মাঝখান দিয়ে বসা সে রিলেশনশিপ স্থাপন করবে, তাদেরকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। যেমন ধরো আমাদের এখানের মধ্যে দুটো ক্লজ, একটা হচ্ছে যে আই ডোন্ট নো, আমি জানি না। পরের ক্লজটা হচ্ছে যে ওয়াই হি ডিডেন্ট কাম, এটা আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো। এটা ওয়াই হি ডিডেন্ট কাম, সে কেন আসে নাই। রিলেটিভ প্রোনাউনের মধ্যে তোমরা পড়ছিলা হুজ পড়ছিলা, হু পড়ছিলা, হুম পড়ছিলা, তাই না, যেগুলা নাউনের পরিবর্তে বসছিল সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু টাইম, রিজন, প্লেস, ওয়ে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তোমরা রিলেটিভ প্রোনাউন পড়ছিলা, এখন পড়তো রিলেটিভ অ্যাডভার্ব, সরি ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ছিলা হুম, হুজ, হু, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে টাইম, প্লেস বোঝাচ্ছে। বুঝতে পারছো? হু, হুম, হুজ এগুলো হচ্ছে প্রোনাউন। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে যেটা দুটো ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এখানে দুটো ক্লজ, একটা আই ডোন্ট নো, একটা ওয়াই ই ডিডন্ট কাম। এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলো তো, এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? আই ডোন্ট নো, আই ডোন্ট নো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে আই ডোন্ট নো এবং হি ডিডেন্ট কাম এই দুটো অংশের মধ্যে জোড়া লাগাইছে কে? ওয়াই যদি না দিতাম তাহলে তো দুইটার মধ্যে আসলে জোড়া লাগতো না, তাই না? যে আমি জানি না সে কেন আসে নাই, তাহলে ওয়াইটা দেওয়ার কারণে আমাদের দুটো অংশের মধ্যে জোড়া লাগছে, এই জন্য একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হচ্ছে। তাহলে ওয়াই আসলে এখানের মধ্যে আগেরটার সাথে এই ক্লসের সাথে এই ক্লসের মধ্যে জোড়া লাগাই দিচ্ছে। সেন্টেন্স অ্যাডভার্ব, যে সকল অ্যাডভার্ব কোনো সেন্টেন্সকে মডিফাই করে তাকে বলে সেন্টেন্স অ্যাডভার্ব। যেমন আমরা সিনেমার মধ্যে দেখছি যে তোমার হচ্ছে যে ডাক্তার যখন অপারেশন করে তখন সিনেমার মধ্যে অপারেশন যখন করে তখন সবসময় ডাক্তার বের হয়ে বলে যে অপারেশন সাকসেসফুল, হ্যাঁ, তোমার হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার। অর্পিতা গোল্ডার বলছে দুটি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তখন সেটা ওটা কনজাংশন হবে, অ্যাডভার্ব হবে না। দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লসের মধ্যে যদি জোড়া লাগাই ওগুলো বলে কনজাংশন। ঠিক আছে, আমরা কনজাংশন যখন পড়বো তখন ক্লিয়ার হবে। আমি এই জন্য প্রথম ক্লাসে বলছিলাম তোমরা যখন মোটামুটি 10-12টা লেকচার করবো তখন তোমার অনেক কোশ্চেন আনসার তুমি পেয়ে যাবা, হ্যাঁ। কিন্তু এখনও তুমি অনেক কিছুই রিলেট করতে পারবে না, কারণ এখন আমরা কনজাংশন পড়ি নাই, প্রিপোজিশন পড়ি নাই, অনেক কিছু এখনো পড়ি নাই। আস্তে 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 এগুলো ক্লিয়ার হবে, হ্যাঁ। একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে এখানের মধ্যে। ওকে, তো সবসময় আমরা দেখে আসছি সিনেমার মধ্যে ডাক্তার এসে কি বলে, অপারেশন সাকসেসফুল, হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, আপনার টেনশন করবেন না, হ্যাঁ। তবে আধুনিক কিছু সিনেমার মধ্যে আমরা অনেক সময় নায়ক নায়িকাকে মারা যাইতেও দেখি। এখন মনে ডাক্তারগুলো মনে হয় ইয়া না, যেগুলো অপারেশন করো মনে অত ভালো না আর কি, নাহলে মারা যাবে কেন নায়ক নায়িকা। ফর্চুনেটলি হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে এই ফর্চুনেটলি বলে আমরা একটু জোর প্রয়োগ করলাম বাক্যটার উপরে, যে ফর্চুনেটলি ভাগ্যক্রমে সে এখন বিপদমুক্ত। ফর্চুনেটলি দিয়ে আমরা আসলে পুরো বাক্যটার উপরে একটা জোর দিলাম, তাহলে পুরো বাক্যটাকে সে মডিফাই করে ফেলছে। সরি শি ইজ নো মোর না, এখনকার ডাক্তাররা এরকম বলে সিনেমার মধ্যে না, প্রিয়তমা সিনেমার মধ্যে নায়িকা নাকি মরে গেছে, আমি শুনে শুনে খুবই আমার কষ্ট লাগছে। ভাবছিলাম সিনেমাটা দেখতে যাবো হলে, তো নায়িকা মরে যাওয়ার নিউজ শুনে আমার খুব দুঃখ লাগছে। নায়ক মরে গেলে আমার তো খারাপ লাগতো না, কারণ নায়ক মরে গেলে তো দায়িত্ব নেওয়ার জন্য লোকজন আছে, তাই না, আমরা আসি দায়িত্ব নেওয়ার জন্য। নায়িকা মরে গেছে এখানে তো দুঃখজনক ব্যাপার, আমি দূরে সিনেমা দেখবোই না এইভাবে, নায়িকা মরে যাবে কেন এখানে। মনপুরে সিনেমা দেখে লস হয়ে গেছিল, নায়িকা মরে গেছে চাল্লার। তারপর হুমায়ুন আহমেদের তোমার শ্রাবণ মেঘের দিন যখন তোমার দুজন নায়ক আসলে আমাদের ভালো লাগতেছিল,
শেষে দেখি নায়িকা মরে গেছে, কি দুঃখজনক ব্যাপার। পরিচালকগুলো দুষ্ট আসলে, নায়িকাকে মারি ফেলে, দুষ্ট পরিচালক। আসো, জেনেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে যেগুলো কোনো পজিটিভ নাউন থেকে কোনো কিছুর পজিশন বোঝানোর জন্য কোন প্রিপজিশন ইউজ করি, পজিশন বোঝানোর জন্য কোন প্রিপজিশনটা ব্যবহার করি আমরা, অফ, তাই না? অফটা আমরা ব্যবহার করি কোনো মালিকানা বোঝানোর জন্য, তাই না? ওকে, তো যে সকল অ্যাডভার্ব কোনো পজিটিভ নাউন থেকে গঠিত হয় তাদেরকে বলা হয় জেনেটিভ অ্যাডভার্ব। যেমন তোমার অফ ওয়ান টাইম, অফ ওয়ান টাইম এটাকে আমরা শর্ট করে কি বানাইছি, ওয়ান্স, একদা। একদা আসলে অফ ওয়ান টাইম থেকে আসছে। অফ অলওয়েজ, হ্যাঁ, অফ অলওয়েজ থেকে আসছে অলওয়েজ, সব উপায়ে, মানে সব সময়। আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ, ওয়ান্স আই মিট হিম অন দ্য ডে। এগুলোকে জেনেটিভ অ্যাডভার্ব বলে। এটা তোমার মুখস্থ করতে হবে না, তোমাকে বুঝতে হবে এটা অ্যাডভার্ব, এই ওয়ান্স অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, পরীক্ষা তোমাকে বলবে না যে নিচের কোনটি জেনেটিভ অ্যাডভার্ব, পরীক্ষা আসবে এই সেন্টেন্সের কোনটা অ্যাডভার্ব, বলবে ওয়ান্স কোন পার্টস অফ স্পিচ বা অলওয়েজ কোন পার্টস অফ স্পিচ, এটা পরীক্ষা আসবে। বাট এটা কোন ধরনের অ্যাডভার্ব এটা আসবে না। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, যে কোনো সেন্টেন্স শুরু করতে যখন হেয়ার বা দেয়ার ইউজ করি এগুলো বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। মনে রাখতে হবে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব যখন আমরা ব্যবহার করব তখন যদি কোনো সেন্টেন্স শুরু করি তখন সাবজেক্টের আগে ভার্বকে নিয়ে আসতে হবে। যেমন হিয়ার ইজ ইউর বুক, হিয়ার ইজ ইউর বুক, ভার্বটাকে আমরা আগে নিয়ে আসছি, সাবজেক্ট এখানে কিন্তু পরে। তাহলে হিয়ার ইজ ইউর বুক, এই হচ্ছে এখানে তোমার বই। দেয়ার লিভড এ ম্যাজিশিয়ান ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে বাস করতে একটা ম্যাজিশিয়ান। হ্যাঁ, হিয়ার কামস আওয়ার হেডমাস্টার, এই যে আমাদের হেডমাস্টার আসছে। তাহলে এই যে কামস, লিভড এবং ইজ, এগুলো সবগুলো এই ভার্বগুলো কি সাবজেক্টের আগে আসছে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট। এই জন্য আমরা যখন বলবো দেয়ার ড্যাশ ফর স্টুডেন্টস ইন দ্য ক্লাস, আচ্ছা এখানে ইজ বসাবা নাকি আর বসাবা, ইজ বসাবা নাকি আর বসাবা? আমরা জানি ভার্ব সবসময় সাবজেক্টকে ফলো করে। ফর স্টুডেন্ট যেহেতু প্লুরাল, আমরা কি বসাবো এখানের মধ্যে, দেয়ার আর বসাবো। তাহলে এই ভার্বটা ফলো করছে আসলে তার সাবজেক্ট স্টুডেন্টকে, এখানে ফর স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ইউর বুক হলো সাবজেক্ট, আর ম্যাজিশিয়ান হচ্ছে সাবজেক্ট, হেডমাস্টার হচ্ছে এখানে, আর হেডমাস্টার হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা হিয়ার দেয়ার বাক্য শুরু করলে ভার্ব আগে থাকবে, সাবজেক্ট পরে থাকবে। আচ্ছা, তো আমি 3 নাম্বার যে লেকচারটা আমরা যখন তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদের কি মনে আছে কারো পুরো জিনিসটা? একটু লিখিত কমেন্টে, পুরো জিনিসটা কারো মনে আছে? এস এ ভি, সবাই একটা কমেন্টে লিখে ফেলো তো, দেখার কার মনে আছে? এস এ ভি, O1, O2, D1, D2, M1, M2, PTR, PTR। M1 ছিল হাউ, ম্যানার। M2 হলো কার সাথে, উইথ হুম, প্লেস, টাইম এবং রিজন। তার মানে আগে ম্যানার, এরপরে প্লেস, টাইম, সবার শেষে রিজন। ওকে, তো তানজিদাকে দেখলাম যে সে বাথরুমে গান গাচ্ছে গতকালকে, খুব মানে আনন্দের সাথে, সুখে সাথে সে তোমার হচ্ছে যে অনেকদিন পরে বাথরুম ক্লিয়ার হয়েছে ওর, এরপরে সে গান গাচ্ছে। তো তানজিদা স্যাং দ্য সং হ্যাপিলি ইয়েস্টারডে ইভিনিং ইন দ্য বাথরুম। এখানে কি আমরা যে এই যে তোমার ম্যানার, প্লেস, টাইম সিকোয়েন্সটা, ম্যানার, প্লেস, টাইমের যে সিকোয়েন্সটাকে এখানে আমরা ঠিক রাখছি। আচ্ছা, আগে আমাকে একটু বলো এখানে এই যে বিভিন্ন যে কালারফুল জিনিসগুলো কোন পার্টস অফ স্পেস, যে হ্যাপিলি, ইয়েস্টারডে, ইভিনিং, ইন দ্য বাথরুম, এগুলো কোন পার্টস অফ স্পেস? কালারফুল যে ওয়ার্ডগুলো, হ্যাপিলি, সবগুলো কি? সবগুলাই অ্যাডভার্ব। হ্যাপিলি হচ্ছে ম্যানার, ইয়েস্টারডে, ইভিনিং হচ্ছে টাইম, ইন দ্য বাথরুম হচ্ছে প্লেস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইয়েস্টারডে ইভিনিং হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, কেমন? তো কোথাও যদি ম্যানার, প্লেস, টাইম এগুলো থাকে, তোমাকে প্রথমে দিতে হবে ম্যানার, হাউ, তারপর দিতে হবে প্লেস, তারপরে টাইম। ওই যে পিটিআর, পিটিআর, পিটিআর বা না দিলে কি বড় ধরনের ভুল হবে? বড় ধরনের ভুল হবে না, পাপ হবে না, কিন্তু এভাবে দেওয়া উচিত। হ্যাঁ, এখন তুমি প্যান্টের উপরে যদি আন্ডারওয়্যার পরো, তোমাকে মানা করবে কেউ? মানা করবে? কিন্তু আন্ডারওয়্যার তো প্যান্টের নিচে পরা উচিত, রাইট? কেউ উপরে বললে কি মানা করবে না, অনেক বড় ভুল হবে এরকমও না। হ্যাঁ, বললে তোমার সুপারম্যান বলতে পারে, হ্যাঁ সুপারম্যান বলতে পারে, এইভাবে পড়া আসলে উচিত না, না?
তো এখানে তুমি যদি এটা সিরিয়াল উল্টাপাল্টা করো, এখানে খুব বেশি সমস্যা যে হবে তা না, কি জিনিসটা দেখতে ব্যাকআপ 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 লাগবে, তোমাকে দিকে তাকায় দেখবে সবাই, হ্যাঁ তাকায় দেখবো তোমার দিকে, ওই এটা কী করছে এটা। তো এখানে এরকম হবে আর কি, তখন অনেক বড় ভুল হবে না, কিন্তু এভাবে দেওয়া উচিত না। সো হি স্পোক ওয়েল বলে হচ্ছে ম্যানার অ্যাট দ্য মিটিং প্লেস অন ফ্রাইডে টাইম। সো আগে ম্যানার, এরপর প্লেস, এরপরে টাইম। সো মনে রাখবা এমপিটি। আর এমপিটি মনে না রাখলে সমস্যা নেই, তুমি হচ্ছে কি ওই যে তুমি ওখানের মধ্যে তো পড়ছিলা ম্যানার, প্লেস, টাইম, রিজন। হ্যাঁ, সো আশা করি এটা মনে থাকবে তোমাদের। আসো আমরা অ্যাডভার্বের পজিশনগুলো একটু দেখি। অ্যাডভার্বগুলো তুমি যে কোনো জায়গায় বসাতে পারবা, শুরুতে, মাঝখানে, শেষে, যে কোনো জায়গায় বসাতে পারবা। কিছু অ্যাডভার্ব এই কাজ করতে পারবা কিছু অ্যাডভার্বের ক্ষেত্রে, সবাইকে না। তবে অ্যাডভার্বগুলো তোমার হচ্ছে যে আমরা দেখব, তোমার হচ্ছে যে কিছু অ্যাডভার্ব আছে যেমন তোমার হচ্ছে অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার। হ্যাঁ, আমরা জানি মোটামুটি আমাদের প্রায় অ্যাডভার্ব আমরা কিন্তু বাক্যে শুরু, মাঝে, শেষে আমরা অবস্থান করাইতে পারি। কিন্তু কিছু অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা এরকম শেষে, মাঝখানে এরকম না দিয়ে আমরা এদেরকে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব আমরা হচ্ছে যে এদের মাঝখান দিয়া বসাই দেই। মানে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের আগে মাঝখানে বসাবো আমরা। হ্যাঁ, তাইলে কিছু আমরা অ্যাডভার্ব বলছি যে অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার, এগুলো হচ্ছে অক্সিলারির পরে মূল ভার্বের আগে, মানে মাঝখানে, মানে অক্সিলারির পরে আর মেইন ভার্বের আগে। হ্যাঁ, ওকে। তাইলে এই বাক্যর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? দ্য ট্রেন অলরেডি হ্যাজ অ্যারাইভড প্যারিস। এখানে অর্ডারে কোনো সমস্যা হচ্ছে কিনা? কি সমস্যা হচ্ছে? এখানে এই অলরেডিটা অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখান দিয়ে ঢুকে যাবে। তাহলে আমরা বলবো দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড, হ্যাজ অলরেডি অ্যারাইভড প্যারিস। মাই ফ্রেন্ডস হ্যাভ সিন দ্য পিরামিডস নেভার। ওরা কখনোই পিরামিড দেখে নাই। নেভারটাকে আমরা কি করতে হবে এখানের মধ্যে? নেভারটাকে আমরা হ্যাভ এবং সিনের মাঝখান দিয়ে আনতে হবে। মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন। আসলে আমরা কিছু কমন অ্যাডভার্ব আমরা একটু দেখে আসি। অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করে দিই তখন সেটা অ্যাডভার্ব হয়। ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ, তার লগে এলওয়াই লাগালে ওয়াইজলি, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার লগে এলওয়াই লাগালে শিওরলি। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার লগে এলওয়াই লাগালে বিউটিফুলি। এগুলো হয়ে গেল অ্যাডভার্ব। চলো আমরা দেখি অ্যাডভার্ব তৈরি কয়েকটা কৌশল। তোমরা অবশ্যই একটা রিটেনের বই কিনে ফেলবা। রিটেনের বই কিনে ফেললে তোমরা দেখবা যে রিটেনে তোমার পার্টস অফ স্পিচের কনভার্সন আসে, যে নাউন নাউন ফর্মে আছে, এটাকে তুমি অ্যাডজেক্টিভ বানাও, অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব বানাও। হ্যাঁ, এরকম এইটার উপরে 10 নম্বর আসে এরকম তোমার হচ্ছে যে কনভার্ট করার জন্য। তো রিটেনে পার্টস অফ স্পিচ থেকে যেহেতু অনেক কোশ্চেন আসে, ইন্স্যুরেন্স কিনা, ইন্স্যুরেন্স বা অন্য কোনোটা ভালো লাগলে কিনতে পারো, অন্য কোনোটা তোমরা একটু দেখতে পারো। আমি অন্য কোনোটা দেখার সুযোগ পাই নাই, ইন্স্যুরেন্সটা আমি দেখছিলাম, ভালো লাগছে, এটা কিনতে পারো। রিটার্নের একটা বই কিনে ফেলবা সবাই। রিটার্নের বই কিনে ফেলে কোশ্চেনগুলো অ্যাটলিস্ট দেখবা, 35 থেকে 44 পর্যন্ত কোশ্চেনগুলো একটু দেখে ফেলবা। হ্যাঁ, ইন্স্যুরেন্সটা ভালোই হবে। ইংলিশের জন্য মোটামুটি এটা খুবই ফলো করে লোকজন। বাট তুমি চলে প্রফেসর তোরা করলে কিনতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা কিনলে হবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে 35 থেকে 40-এর প্রশ্নগুলো আমরা দেখতে হবে একটু, এটা এই কাজের জন্য কিনবা। তো অ্যাডভার্ব তৈরির জন্য কিছু কৌশল দেখে আসি চলো। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব গঠন করা যায়। যেমন ক্লিয়ারের সাথে ক্লিয়ারলি, সেফ থেকে সেফলি, নাইস থেকে নাইসলি। অ্যাডজেক্টিভের সাথে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আই এল ওয়াই যোগ করতে হবে। যেমন ইজি থেকে ইজিলি, হ্যাপি থেকে হ্যাপিলি। হ্যাঁ, এই যে ওয়াই বাদ দিয়া আই এল ওয়াই যোগ করছি। যদি এলি থাকে তাহলে এলির পরিবর্তে এল ওয়াই যুক্ত করবা। যেমন হরিবল তাহলে হরিবলি, পসিবল পসিবলি। অ্যাডজেক্টিভের সাথে যদি আই সি থাকে তার লগে এ এল ওয়াই যুক্ত করতে হবে, এ এল এল ওয়াই যুক্ত করতে হবে, এলি। তাহলে লজিক ইক আছে, লজিক্যালি। বেসিক ইক আছে, বেসিক্যালি। তাহলে আমরা দেখলাম ইক থাকলে এলি যুক্ত হবে। অ্যাডজেক্টিভের সাথে যদি ডাবল এল থাকে তবে তার সাথে শুধু ওয়াই যুক্ত করে দিলে হবে, যেমন ফুল থেকে ফুলি। ওকে। অ্যাডজেক্টিভের সাথে যদি তোমার হচ্ছে যে একটা এল থাকে, একটা এল আসে আগে থেকে, তুমি এল ওয়াই যুক্ত করে দিবা। যেমন বিউটিফুল থেকে বিউটিফুলি, মিউজিক্যাল থেকে মিউজিক্যালি। তাহলে আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানানোর কয়েকটা কমন টেকনিক শিখলাম। এছাড়াও তুমি কিন্তু ওয়ার্ড সাফিক্স যুক্ত করেও, সাফিক্স মানে পরে যুক্ত হয়, সাফিক্স মানে হচ্ছে তোমার
যেটা পরে যুক্ত হয়। আর প্রিফিক্স মানে হচ্ছে যেটা আগে যুক্ত হয়, এগুলো বলা হয় প্রিফিক্স। তো প্রিফিক্স আর সাফিক্স বুঝতে পারছো আশা করি। সাফিক্স পরে যুক্ত হইলো, তাহলে এ ওয়াইজ ওয়ার্ডস এই সাফিক্সগুলো যোগ করেও আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি। যেমন ক্লক থেকে ক্লক ওয়াইজ, লাইক থেকে লাইক ওয়াইজ, আদার থেকে আদারওয়াইজ, সাবজেক্ট থেকে সাবজেক্ট ওয়াইজ, ব্যাক থেকে ব্যাকওয়ার্ডস, হোম থেকে হোমওয়ার্ডস, আপ থেকে আপওয়ার্ডস। হ্যাঁ, এগুলো সবগুলা অ্যাডভার্ব। আমরা জানি যে আমরা একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে এরকম হুট করে বলা যাবে না, দুটাই হইতে পারে, ডিপেন্ড করে বাক্যে তার অবস্থানের উপরে। ইট ইজ হার্ড ওয়ার্ক, এখানে হার্ডটা কার মডিফায়ার? এটা খুব কঠিন কাজ। এখানে হার্ডটা কার মডিফায়ার? এখানে ওয়ার্ক হচ্ছে নাউন, নাউনের মডিফায়ার হচ্ছে হার্ড, হার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, হার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর পরের বাক্য, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, এ হার্ডটা কার মডিফায়ার? হার্ডটা কার মডিফায়ার? ওয়ার্কের মডিফায়ার। এখানে ওয়ার্কটা কি? এখানে ওয়ার্কটা কি? এখানে ওয়ার্কটা হচ্ছে ভার্ব, এ ওয়ার্কটা হচ্ছে ভার্ব, এ ওয়ার্কটা হচ্ছে নাউন, এ ওয়ার্কটা বললে কাজ, আর এই ওয়ার্কটা হচ্ছে কাজ করা, পরিশ্রম করা। হ্যাঁ, তাহলে ভার্বকে মডিফাই করার কারণে এই হার্ড হয়ে গেলে অ্যাডভার্ব। হি ইজ ওয়েল, সে সুস্থ আছে, ভালো আছে। এ ওয়েলটা হচ্ছে হির মডিফায়ার, হি ইকুয়াল টু ওয়েল, হির কমপ্লিমেন্ট, এবং হির অবস্থা বোঝাচ্ছে, হি ইকুয়াল টু ওয়েল। এ ওয়েলটা হলে অ্যাডজেক্টিভ, আর হি ওয়ার্কস ওয়েল, সে ভালোভাবে কাজ করে। এ ওয়েলটা হচ্ছে ওয়ার্কসের মডিফায়ার, এ ওয়েলটা হলে অ্যাডভার্ব। যে চিপ ফুড, সস্তা খাবার, এই চিপটা হচ্ছে ফুডের মডিফায়ার, তাহলে এই চিপটা হলো অ্যাডজেক্টিভ। আর হি বট ইট চিপ, সেটা কিনছে সস্তায়, তাহলে এই চিপ হলো বটের মডিফায়ার। আই মিন আর্লি রাইজার, তাহলে এই আর্লিটা হচ্ছে তোমার রাইজারের মডিফায়ার। হ্যাঁ, আই মিন আর্লি রাইজার। তাহলে আমার আর পরেরটা হচ্ছে আই রাইজ আর্লি। তো যখন আমি বলতেছি আই মানে আর্লি রাইজার, এই রাইজার হচ্ছে নাউন, রাইজার মডিফায়ার হচ্ছে আর্লি, তাহলে আর্লিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আই রাইজ আর্লি, আমি উঠি ঘুম থেকে তাড়াতাড়ি, এই রাইজটা হচ্ছে ভার্ব। সো ভার্ব মডিফাই করার কারণে আর্লি হচ্ছে হয়ে গেল অ্যাডভার্ব। আসো, এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব? না। নাউনের লগে এল ওয়াই থাকলে তারা বলে অ্যাডজেক্টিভ। নাউন লগে যদি এল ওয়াই যুক্ত করো তখন অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের লগে যদি এল ওয়াই লাগাও তখন হয়ে যাবে আবার অ্যাডভার্ব। হোম নাউন ছিল, হোম থেকে হোমলি। ফাদার নাউন ছিল, ফাদার থেকে ফাদারলি। মাদারলি, হ্যাঁ, লাভলি, আগলি, সিলি, কস্টলি, ডেডলি, চিলি, কাওয়ার্ডলি, এল্ডারলি, এগুলো এলওয়াই যুক্ত, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ না, কিন্তু সরি এগুলো অ্যাডভার্ব না। কিন্তু এলওয়াই থাকলে অ্যাডভার্ব এরকম না, এগুলো কিন্তু এলওয়াই আছে, কিন্তু এগুলো এলওয়াই থাকলেও, এগুলো এলওয়াই থাকলেও, এলওয়াই থাকলেও এগুলো হচ্ছে সবগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ। তো নাউনের লগে এলওয়াই লাগালে অ্যাডজেক্টিভই হয়, আর অ্যাডজেক্টিভের লগে এলওয়াই লাগালে অ্যাডভার্ব হয়। আচ্ছা, আমরা কিছু নেগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে জানি, যেগুলো অর্থ হলো প্রায় না, যেমন হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলো তো অলমোস্ট নেভার বা প্রায় না। দ্য গ্রোসার হ্যাড নট হার্ডলি, হার্ডলি অর্থই প্রায় না, তাহলে বাক্যটা কি রাইট নাকি রং? দ্য গ্রোসার হ্যাড নট হার্ডলি, তাহলে এখানে হ্যাড নট হার্ডলি মধ্যে, হার্ডলির মধ্যে তো নট আছে, হার্ডলি মানে তো প্রায় না, তাহলে হার্ডলির মধ্যে নট যেহেতু আছে, হ্যাডের পরে নট লাগানোর প্রয়োজন নাই। দ্য গ্রোসার হ্যাড হার্ডলি এনি অফ দোজ কাইন্ড অফ ক্যান্ড গুডস, ওর কাছে কদাচিৎ এই ধরনের ক্যান্ড গুডস বা ক্যান্ড পণ্য কদাচিৎ এরকম পাওয়া যায়। হার্ডলির মধ্যেই তো একটা নট আছে, মানে পাওয়া যায় না বললেই চলে, পাওয়া যায় না বললেই চলে, তাহলে হ্যাডের লগার নট লাগানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, হি কেম ইন দ্য মর্নিং, সে সকালে আসছে। প্লিজ কাম ইন, ভিতরে আসো, এই ইনটা কোন পার্টস অফ স্পিচ? এই ইনটা বসছে নাউনের আগে, তাই না? যেহেতু এই ইনটা তোমার হচ্ছে নাউন ফ্রেজের আগে বসছে, তাহলে ইনটা হচ্ছে প্রিপোজিশন, ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর পরের ইনটা সে হলো ভার্বকে মডিফাই করছে, কাম, কই কাম করবো? ইন, ভিতরে। সো ভিতরে আসো, এই ইনটা হচ্ছে অ্যাডভার্ব, ইনটা হচ্ছে অ্যাডভার্ব। হি কেম ইন দ্য মর্নিং, ইন হচ্ছে এখানে প্রিপোজিশন, প্লিজ কাম ইন, এইটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের টুকরা, অ্যাডভার্ব পার্টিকেল। হ্যাঁ, অ্যাডভার্বের টুকরা কি জিনিস আবার? অ্যাডভার্ব আবার অ্যাডভার্বের টুকরা কি? অ্যাডভার্বের পার্টিকেল হচ্ছে আর ওয়ার্ডস লাইক আপ, অফ, ইন, ডাউন, আউট, ইউজড অ্যাজ পার্ট অফ এ ফ্রেজাল ভার্ব।
যে এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে যে কাজে লাগায়া আমরা হচ্ছে যে আমরা নির্দিষ্ট মিনিং প্রকাশ করতে পারি ভার্বের লগে জোড়া লাগায়, যেমন কাম ইন, হ্যাঁ, স্ট্যান্ড আপ, দাঁড়াও, হি ওয়াকড অ্যাওয়ে। তাহলে এই যে ইন, আপ, অ্যাওয়ে, এই ওয়ার্ডগুলোকে সে ভার্বের লগে যুক্ত হয়ে একটা টু ওয়ার্ড ভার্ব ফর্ম করছে। শুধু স্ট্যান্ড বললে হবে না, স্ট্যান্ড আপ, শুধু কাম বললে হবে না, কাম ইন, ভেতরে আসো। তাহলে এই যে টু ওয়ার্ড ভার্ব ফর্ম করলো, এগুলোকে আমরা বলি ফ্রেজাল ভার্ব। অ্যাডভার্ব পার্টিকেল often join with verbs to make two word verbs. These are often called phrasal verb. Phrasal verb এর উপরে আমাদের পুরো একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা phrasal verb নিয়ে অনেক কথা বলবো এবং অনেকগুলো phrasal verb আমরা সেখানের মধ্যে পড়ব। She jumped down the stairs. এই ডাউনটা অ্যাডভার্ব কিনা? She jumped down the stairs. She jumped down the stairs. এই ডাউনটা হচ্ছে প্রিপোজিশন, কারণ তারপরে কি আসছে তারপরে আসছে নাউন, তারপরে নাউন আছে। সো সে জাম্প ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ির নিচে লাফ দিছে, এটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, প্লিজ সিট ডাউন, এই ডাউন, প্লিজ বসো, সিট ডাউন মানে বসা। তাহলে এই ডাউন হচ্ছে সিটের মডিফায়ার, এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের টুকরো, অ্যাডভার্ব পার্টিকেল, হ্যাঁ। এবং সিট ডাউন এগুলোকে আমরা বলি কি? এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো টু ওয়ার্ড ভার্ব, যেখানে পরের অংশটুকু অ্যাডভার্ব, আগে যেমন ভার্ব থাকে। তাইলে তারা নির্দিষ্ট একটা মিনিং প্রকাশ করে, কিন্তু আলাদা আলাদাভাবে তাদের মিনিংয়ের সাথে দুজন একসাথে হইলে যে মিনিং, দুটার মধ্যে মিল নাই। কুড ইউ সুইচ অফ দ্য লাইট? তুমি কি লাইটটা নিভাবা একটু? এই অফটা কোন পার্টস অফ স্পিচ? এর লগে তো নাউন আছে পরে দিয়া। তোমরা ফাঁদে পড়েছো। কিসের ফাঁদে আমি জানি না, বাট তোমরা ফাঁদে পড়েছো, কারণ তোমরা শেষে নাউন দেখাই তোমরা মনে করছো এটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ। তো যারা যারা এই ভুল করছো, তুমি একটা বিশেষ রাতে তুমি এরকম লাইট বন্ধ করতে বললো একজনকে, সে বন্ধ করবে না। তুমি যে বললো লাইটটা একটু বন্ধ করো না, সে বন্ধ করবে না, কারণ তুমি ভুল করছো, তুমি এটা পারো নাই। আসো, আমরা কেমনে তাহলে বুঝবো যে নাউন আছে কিন্তু এরপরে নাউন আছে কিন্তু এরপরে প্রিপোজিশন নাই? এটা কোন ধরনের কথাবার্তা, হ্যাঁ? আচ্ছা, এই অফটাকে সরাই আমি পিছনে নিয়ে গেলাম, কুড ইউ সুইচ দ্য লাইট অফ, এটা বললে কি মিনিংটা ঠিক থাকে নাকি থাকে না? কুড ইউ সুইচ দ্য লাইট অফ, এটা বললে কি, হ্যাঁ, একটু রোমান্টিকভাবে বলতে হবে আর কি, কুড ইউ সুইচ দ্য লাইট অফ, হ্যাঁ, অর্থ ঠিক থাকে, ঠিক থাকে অর্থ। এই অফটা আসলে তাহলে, আচ্ছা প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের আগে বৈশা বাক্যের অন্য অংশের সাথে তাকে সংযোগ ঘটায় দেওয়া, তাই না? বাক্যের অন্য অংশের সাথে তার সংযোগ ঘটানো, এটা হলো প্রিপোজিশনের কাজ। তাহলে এই অফটা কি তাইলে দ্য লাইটের সামনে বসে ওর সংযোগ সাধনের কাজ কি করছে? অফটা কি লাইটকে গুনে? ওর তো গুনতেছে না সে। এই অফটা আসলে কার বাচ্চা? অফ কার বাচ্চা? আসলে সুইচের বাচ্চা। সুইচ অফ আমরা কিন্তু কমলি বলি নাই সুইচ অফ, সুইচ অফ করো। সুইচ অফ ইজ এ ফ্রেজাল ভার্ব। সুইচ অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এই অফটা হলো সুইচের বাচ্চা, সুইচের পার্টিকেল। তাহলে অফটা কি? অফটা অ্যাডভার্ব। এখন তুমি আমার কইবে ভাই তাইলে ভাই এইটা তাহলে একটু ব্যাখ্যা করে দেন তাহলে। আচ্ছা, এ ডাউন তাহলে কার বাচ্চা? এটা কি দ্য স্টেয়ার্সের বাচ্চা নাকি জাম্পের বাচ্চা? তুমি চিন্তা করতে ডাউনটাকে শেষে এনে নিয়ে আসো। সে জাম্প দ্য স্টেয়ার্স ডাউন, অর্থ ঠিক আছে নাকি নাই? সে জাম্প দ্য স্টেয়ার্স ডাউন মানে জাম দিয়ে সিঁড়িকে নিচে নামায় ফেলছে একদম, জাম দিয়ে সিঁড়ি রেস একদম মানে সিঁড়িকেই নিচে নামায় ফেলছে। সে কত শক্তিশালী রে বাবা, হ্যাঁ। তাহলে বুঝলাম ডাউনকে আমরা যদি পরে নিয়ে যাই অর্থ ঠিক থাকে না, অর্থ ঠিক থাকে না। তারপর ডাউনকে আমরা স্টেয়ার্সের আগেই রাখতে হবে, দ্য স্টেয়ার্সের আগেই রাখতে হবে। সুতরাং ডাউনটা দ্য স্টেয়ার্সের আগেই বসছে, আর স্টেয়ার্সকে এখানের মধ্যে অন্য অংশের সাথে জোড়া লাগাইছে, সুতরাং ডাউনটা হলো প্রিপোজিশন। কিন্তু এখানে কিন্তু সুইচটা আমরা অফটাকে পরে নিলেও কিন্তু অর্থ ঠিক থাকে। তাইলে ফ্রেজাল ভার্বের যে অ্যাডভার্ব পার্টিকেলটা, এটাকে তুমি যদি অবজেক্টের পরে নিয়ে যাও মিনিং কিন্তু ঠিকই থাকবে, কোনো সমস্যা হবে না।
হি ওয়েন্ট আপ, আই স হিম বিফোর, এবং দ্য সান হ্যাজ গন ডাউন। হি ওয়েন্ট আপ, আই স হিম, কখন? বিফোর। দ্য সান হ্যাজ গন, কোথায়? ডাউন। তাহলে সূর্য অস্তমিত হয়েছে, আমি তার আগে দেখছি। হি ওয়েন্ট আপ। এই যে আপ, বিফোর এবং ডাউন, এগুলো কোন পার্টস অফ স্পিচ? এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই সবগুলো ভার্বের মডিফায়ার। ওকে, একটা টিপস মনে রাখতে পারো, ইউজুয়ালি বাক্যের শেষের যে প্রিপোজিশনটা সেটা অ্যাডভার্ব হয়। কারণ প্রিপোজিশন যদি হইতোই, এর লোক একটা নাউন থাকতো, এর লোক একটা নাউন থাকতো। ইউজুয়ালি বাক্যের শেষে যে প্রিপোজিশনগুলো আপ, বিফোর, ডাউন, এগুলো তো আমরা প্রিপোজিশনের মধ্যে পড়বো। তো এগুলো বাক্যের শেষে থাকলে ইউজুয়ালি সেগুলো অ্যাডভার্ব হয়, কারণ ওর পরে তার কিছু নাই। মেম্বার্স অফ দ্য 6 AM ক্লাব আর আর্লি রাইজার্স। আচ্ছা, এটা আমি পড়ে ফেলছি। এখানে আর্লিটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে এখানে রাজারের মডিফায়ার। সো জয়েন আর্লি, তাড়াতাড়ি জয়েলে জয়েন করো। সো এই আর্লি হচ্ছে জয়েনের মডিফায়ার, তাহলে এই আর্লি হচ্ছে তোমার অ্যাডভার্ব। হি যে ফার্স্ট রানার, এই ফার্স্টটা কি? রানারের মডিফায়ার, ফার্স্ট রানার। হ্যাঁ, সে দ্রুত গামী দৌড়বিদ। হি যে ফার্স্ট রানার, তো এই ফার্স্টটা রানারের মডিফায়ার। হ্যাঁ, কেমন রানার? ফার্স্ট রানার। এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়। হি রানস, কেমন রানস? ফার্স্ট রানস। এই ফার্স্ট হচ্ছে রানের মডিফায়ার, এই ফার্স্ট হচ্ছে আসলে অ্যাডভার্ব। যারা আজকে একদম প্রথম ক্লাস করতেছো, তোমার আসলে এগুলো কিছু বোঝার কথা না। তুমি অবশ্যই লেকচার 1-2 দেখে ফেলবা, অবশ্যই 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 লেকচার 1 and 2 ভালো করে দেখে ফেলবা, এগুলো কিছুই বুঝবা না। এটা হার্ড ওয়ার্ক, এটা বলে ফেলছি। এ হার্ড হচ্ছে ওয়ার্কের মডিফায়ার, সো অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস হার্ড অল ডে, এ হার্ড হচ্ছে আবার এ ওয়ার্কের মডিফায়ার, এ ওয়ার্ক হলো ভার্ব। তো ভার্বের মডিফায়ার হওয়ার কারণে সেকেন্ড হার্ড হচ্ছে যে অ্যাডভার্ব। আচ্ছা, ইউজ অফ এনাফ। হি ইজ এনাফ মেরিটোরিয়াস টু পাস ইন দ্য এক্সাম। ওইটা প্যান্টের উপরে তোমার ওই আন্ডারওয়্যার পরে ফেলার মতো অবস্থা হয়েছে, মানে অনেক বড় ভুল হয়েছে এরকম না, বাট একটু ব্যাকআপ পা লাগতেছে, কেমন জানি লাগতেছে না? হি ইজ এনাফ মেরিটোরিয়াস, এটা আবার কেমন কথা? কিন্তু আমরা যদি বলি বাক্যটা হি ইজ মেরিটোরিয়াস এনাফ, একটু সুন্দর লাগতেছে না? একটু হি ইজ মেরিটোরিয়াস এনাফ, সুন্দর লাগতেছে কিনা? একটু হি ইজ মেরিটোরিয়াস এনাফ, একটু সুন্দর লাগতেছে। তাহলে এখানের মধ্যে আমরা এনাফ ওয়ার্ডটাকে সবসময় আমরা অ্যাডজেক্টিভের। আচ্ছা, মেরিটোরিয়াস কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ওকে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ইজ মেরিটোরিয়াস। বলছিলাম তুমি না বুঝলে লগে নাউন লাগাইতে চিন্তা করো। এই মেরিটোরিয়াস তো হলো যে হিয়ার মডিফায়ার, সে কেমন হচ্ছে মেরিটোরিয়াস। তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফটা পরে আসবে, অ্যাডজেক্টিভের পরে আসবে এনাফ। ওকে, আচ্ছা আসো। আই হ্যাভ এনাফ ফুড, এখানে এনাফ আসছে। ফুডটা কি বলো তো? ফুডটা কি? ফুডটা হচ্ছে নাউন, তাহলে এনাফটা হলো নাউনের আগে আসবে। আবার আই হ্যাভ এনাফ ফুড, এনাফটা কিন্তু অ্যাডজেক্টিভের পরে যাবে, কিন্তু নাউনের আগে আসবে। কিন্তু আই হ্যাভ এনাফ ফুড, আমার যথেষ্ট খাবার আছে। হি ইজ স্ট্রং এনাফ, অ্যাডজেক্টিভের পরে আবার নাউনের আগে। তাহলে এনাফ শব্দটি নাউনের আগে বসবে, এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসবে। ওকে, এখন আমাকে একটু বলো, এই এনাফটা তো বুঝলাম নাউনের আগে বসছে, সেজন্য সে অ্যাডজেক্টিভ। তাহলে এই এনাফটা কি? এই এনাফটা কি? স্ট্রংটা কি বলো তো? স্ট্রং কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? হি ইজ স্ট্রং, স্ট্রং হচ্ছে হির মডিফায়ার, সে হচ্ছে স্ট্রং। এই স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন স্ট্রং? এনাফ স্ট্রং। তাহলে স্ট্রংকে মডিফাই করার কারণে, যেহেতু স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, সেজন্য এনাফ হয়ে গেছে অ্যাডভার্ব। এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে এনাফটা কি? এনাফ হচ্ছে অ্যাডভার্ব, কেননা সে অ্যাডজেক্টিভ মেরিটোরিয়াসকে মডিফাই করেছে। তাহলে আমরা বুঝলাম এনাফ হচ্ছে নাউনের আগে বসবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসবে। নাউনের আগে যখন বসবে এনাফ, তখন তার নাম হবে অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভের পরে বসবে তখন তার নাম হবে অ্যাডভার্ব। তাহলে একই শব্দ অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। আসো, আমরা জানি যে অক্সিলারি ভার্বকে আমরা যদি বাক্যের সামনে নিয়ে আসি, তখন এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। যেমন ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তাহলে আর ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসলাম, অক্সিলারিকে সামনে নিয়ে আসার পরে প্রশ্নবোধক হয়ে যায়। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যেখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে চলে আসলেও ইন্টারোগেটিভ হবে না। ইউজুয়ালি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে চলে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়,
কিন্তু ইনভার্সনের নিয়মে অক্সিলারি ভার্ব সাবজেক্টের উপর বসলেও ইন্টারোগেটিভ হয় না। ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন মানে এটা একটা লিটারারি টেকনিক, এটা গুরুত্ব প্রদানের জন্য এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, সো এখানে তুমি যদি অক্সিলারিকে সামনে নিয়ে আসো, এটা প্রশ্নবোধক হবে না, বরং এটা গুরুত্ব বুঝাবে। ধরো তুমি যদি ছেঁড়া প্যান্ট পরে হাঁটো, তখন কিন্তু তোমার মানুষ বলবে যে ও মানে টাকা নাই, গরিব। হ্যাঁ, আর সাকিব খান যদি তোমার অনেক ছেঁড়া প্যান্ট, কদিন আগে একটা তোমার ছবি ভাইরাল ছিল, ওর প্যান্ট পুরোটাই ছিঁড়া, আগে করা ছিঁড়া। সাকিব খান যখন ছেঁড়া প্যান্ট পরবে, তখন লোকজন ভাববে এটা কোত্থেকে জানি কিনছে, এটা তো অনেক স্টাইলিশ, অনেক সুন্দর ডিজাইন নিচ্ছে, সেরকম একটা ডিজাইন করছে এরকম। তো লিটারারি টেকনিকে তোমার এখানে আমরা একটা বিশেষ, আমরা যখন ভাষার মাধুর্য প্রদান করার জন্য, ভাষার মধ্যে কাব্যিকতা আনার জন্য, অলঙ্কার আনার জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করি। ইনভার্সনে এরকম একটা টেকনিক। এখন ইনভার্সন করার জন্য কিছু রুলস আছে। সেটা হচ্ছে ইনভার্সন অনেকভাবে করা যায়, তবে একটা নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে করা যায়। নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নেভার, নেভার বিফোর, নেভার অ্যাগেন, নো সুনার, নট ওয়ান, হ্যাঁ, নট ওয়ান্স, নট, আনটিল, নট অনলি, অনলি আফটার, এগুলো নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়ে আমরা করতে পারি। এগুলো দিয়ে করতে গেলে একটা রুলস আছে। আর টেন্সের মধ্যে আমরা বেশিটা পড়বো যে পাস্ট পারফেক্ট টেন্সে, নো সুনার হ্যাড টু রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা তোমার স্টেশন লিভ করে ফেলছে। এটা ক্লাস 8 আমরা পড়ছিলাম, রাইট? ক্লাস 7 বা 8-এর মধ্যে আমরা প্রথমে এই উদাহরণটা পড়ছিলাম। স্টেশনে আমরা পৌঁছাতে না পৌঁছাতেই কি ট্রেনটা ছেড়ে দিছে। তো এখানে দেখো, এই হ্যাডটা এত অক্সিলারি, সাবজেক্ট আগে চলে আসছে, রাইট? সাবজেক্ট আগে চলে আসছে, কিন্তু এখানে কোনো প্রশ্নবোধক বাক্য হয় নাই। তো ইনভার্সনটা আমরা কিন্তু জন্ম থেকে জানি না, হাই স্কুল থেকে জানি, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না এটা যে ইনভার্সন, সেটা আমরা জানতাম না। বা এটা যে কোনো ভাষার মধ্যে একটা নতুন মাধুর্য আনছে, সেটা আমরা জানতাম না। তাহলে নো সুনার এটা নেগেটিভ ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি হলো হ্যাড, তারপরে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে মেইন ভার্ব রিস্ট, তারপরে এডিশনাল যা আছে তা। কি হলো? প্রথম হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ডটা, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এডিশনাল জিনিস, নাজমা। হ্যাঁ, এই হলো নাজমা। এই নাজমা তোমার অনেক কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে, অনেক সুন্দর করে সেন্টেন্স লিখতে কাজে লাগবে, অনেক কাজে লাগবে নাজমা। আসলে আমরা কীভাবে ইনভার্সন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তাহলে নেগেটিভ অ্যাডভার্বিয়াল সামনে নিয়ে এসে আমরা ইউজ করতে পারি। ইন নো ওয়ে ক্যান হি বি হেল্ড রেসপন্সিবল। তাকে দায়ী করার কোনো উপায়ই নাই, কোনো উপায়ই নাই। ইন নো ওয়ে, তাহলে দেখো এটা হি ক্যান বি হেল্ড রেসপন্সিবল, যে তাকে দায়ী করা যেতে পারে, হি ক্যান বি হেল্ড রেসপন্সিবল। তাহলে ক্যান হচ্ছে অক্সিলারি বা মুডাল, ওকে আমরা হচ্ছে যে ক্যানকে আমরা মুডালকে সামনে নিয়ে আসছি। মুডাল বা অক্সিলারিকে সামনে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যায়। কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে আমরা মুডাল বা অক্সিলারিকে সামনে নিয়ে আসলেও এটা প্রশ্নবোধক হবে না, বরং এটা জোর দেওয়া বোঝায়। তাহলে প্রথম হচ্ছে নেগেটিভ অংশটুকু আসছে, তারপর অক্সিলারি আসছে, তারপর সাবজেক্ট আসছে, তারপর এখানের মধ্যে আমাদের মেইন ভার্ব এবং বাকি অংশটুকু আসছে। she said she would come, ও বলছে যে সে হচ্ছে যে সে আসবে। আচ্ছা, এখন সে যে বলছে সে আসবে, এটাকে আমরা এবার একটা ইনভার্সন করব। at no time did she say she would come, সে আসবে এটা তো সে কখনোই বলে নাই। হ্যাঁ, তাইলে অ্যাট নো টাইম এটাকে আমরা প্রথমে আনলাম নেগেটিভ অংশ। এখন এখানে সি সেড, সে আসবে বলছে, কিন্তু আমরা বললাম সে কখনোই তো বলে নাই আসবে, আমাদের বাড়িতে কখনোই আসবে সে বলে নাই। তাইলে এই যে সেইড, আমরা জানি দুটো টেন্সে আমাদের কোনো রকম অক্সিলারি নাই। কোন দুটো টেন্সে বলো তো? কোন দুটো টেন্সে? একটা হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে পাস্ট সিম্পল, এদের কোনো অক্সিলারি নাই। কিন্তু প্রেজেন্ট সিম্পলকে আমরা যদি প্রশ্নবোধক বাক্য বানাইতে হয়, তাহলে কিসের হেল্প নিব? ডু বা ডাজের হেল্প নিব। পাস্ট সিম্পলকে যদি আমরা প্রশ্নবোধক বর্ণ কিছু বানাইতে হয়, কিসের হেল্প নিব আমরা এখানের মধ্যে? ডিডের আমরা হেল্প নিব, রাইট? তাহলে এটা যদি পাস্ট টেন্সে শি সেড, এখন এখান থেকে আমরা অক্সিলারি ডিডটাকে বের করে নিয়ে আসছি, এই ডিড নিয়ে আসছি আমরা বের করে, ডিডটাকে আমরা বের করে নিয়ে আসছি। ডিডটা বের করে নিয়ে আসার পরে সেটটা সে হয়ে যাবে। দ্যাট নো টাইম ডিড শি সে শি উড কাম। আন্ডার নো সার্কামস্টেন্সেস ক্যান ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস। আমরা ভাই কখনোই বা কোনো পরিস্থিতিতে আমরা ক্রেডিট কার্ড আমরা হচ্ছে গ্রহণ করি না।
তো আন্ডার নো সার্কামস্টেন্সেস নেগেটিভ অংশটুকু আসছে, এরপর আমাদের মোডাল অক্সিলারি আসছে, তারপর সাবজেক্ট আসছে, তারপর হচ্ছে আমাদের ভার্ব আসছে, বাকি অংশটুকু আসছে। তো এইভাবে কথা বলার মাধ্যমে আমরা কি দিচ্ছি, এমফেসাইজ দিচ্ছি, জোর দিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অফ প্লেস বা অ্যাডভার্ব অফ প্লেসের পরে দিতে পারি, যেমন রাউন্ড দ্য কর্নার কেম দ্য পোস্টম্যান। তাহলে আগে হচ্ছে আমাদের প্লেসটা, রাউন্ড দ্য কর্নার, হ্যাঁ আমাদের এটাও কিন্তু কাইন্ড অফ ইনভার্সন, এটা কিন্তু কাইন্ড অফ ইনভার্সন, মানে ভার্ব সাবজেক্ট আগে চলে আসা, এটাও কাইন্ড অফ ইনভার্সন। রাউন্ড দ্য কর্নার কেম দ্য পোস্টম্যান, অন দ্য ডোর স্টেপ ওয়াজ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ভার্বটা সাবজেক্টের আগে চলে আসা, এটাও কাইন্ড অফ ইনভার্সন। এগুলো সবগুলো হচ্ছে লিটারারি বিভিন্ন টেকনিক, বাক্যে সৌন্দর্য বর্ধন করা, এমফেসাইজ দেওয়া। আমরা সেলডম, রেয়ারলি, নেভার, লিটল এগুলো দিয়ে আমরা করতে পারি, সেটা আগে আমরা বলছিলাম নাজমা। রেয়ারলি ডাজ হি ভিজিট মি, এটা বাংলা মিনিং কি বলতো? রেয়ারলি ডাজ হি ভিজিট মি, রেয়ারলি ডাজ হি ভিজিট মি। সে যেখানে আসে না, রেয়ারলি ডাজ হি ভিজিট মি, কখনোই আসে নাই বললেই চলে। কদাচিৎ বাণীতে আসে না বললেই চলে, সে খুব কমই আসে আমার কাছে, সে আমাকে খুব কমই দেখতে আসে, সে খুব কমই আমাকে দেখতে আসে, আসে না বললেই চলে। তাহলে এই যে রিয়ালিটিকে সামনে এনে সামনে নিয়ে আসছি, এরপরে তোমাকে ইনভার্সন দিতে হবে। হ্যাঁ, তাইলে ইনভার্সন না দিলে কি হবে? না দিলে কিছু হবে না, তুমি বলতে পারো হি ভিজিট মি রেয়ারলি, বলতে পারো হি ভিজিট মি রেয়ারলি। তো একটা কথা মধ্যে একটা কাব্যিকতা আছে না, সৌন্দর্য আছে না একটা, তো একটু সৌন্দর্য নিয়ে তো বলতে হবে একটা ব্যাপার। হ্যাঁ, তাহলে রেয়ারলি যদি আমরা সৌন্দর্য বর্ধন করবো, এখন ইনভার্সন করবো, তাহলে এখানে হলো হি ভিজিটস মি, মেন সেন্টেন্সে হি ভিজিটস মি, সে আমাকে ভিজিট করে। তাহলে হি ভিজিটস মি এই অংশটুকু থেকে আমরা যেহেতু প্রেজেন্ট সিম্পলের, আমরা এখানের মধ্যে ভিজিট থেকে ডু বা ডাস, এখান থেকে আলাদা করবো কি, ডাজ আলাদা করবো, ডাজ আলাদা করে আমরা নিয়ে আসবো। তো রিয়ালি ডাজ হি ভিজিট মি। বাক্যটা হচ্ছে আই হ্যাভ সিন সাচ এ বিউটিফুল ভিউ, আমি এরকম একটা বিউটিফুল ভিউ আমি দেখছি। এখন আমি এরকম দেখি না বললেই চলে, সেলডমকে সামনে নিয়ে আসলাম, সেলডমকে সামনে নিয়ে আসার সাথে সাথে বাক্যটা ইনভার্সন করে দিতে হবে, হ্যাপটাকে ধরিয়ে না সামনে নিয়ে আসছি। আই হ্যাড ফেল্ট সো হ্যাপি, আমি খুব সুখী অনুভব করেছিলাম। যখন নেভার নিয়ে আসবো, আমি কখনোই এরকম সুখী অনুভব আমি করি নাই। তাহলে যখন নেভারটাকে সামনে নিয়ে আসছি, তখন হ্যাডটাকে তোমাকে সামনে নিয়ে চলে আসতে হবে। হি ইমাজিনড হাউ ডেঞ্জারাস ইট উড বি, সে কল্পনা করেছিল যে এটা কেমন ডেঞ্জারাস হইতে পারে। যখনই বলছি যে সে খুব কমই কল্পনা করতে পারছে এটা কেমন ডেঞ্জারাস হইতে পারে, যখন সামনে লিটল নিয়ে আসছি, তখন এই ইমাজিন ডেট থেকে ডিডটাকে আমরা সামনে নিয়ে আসছি, লিটল ডিড ইমাজিন হাউ ডেঞ্জারাস ইট উড বি। কোনো বাক্যে হার্ডলি স্কার্সলি নো সুনার এগুলো দিয়ে হইলো সেম জিনিস। তাহলে হার্ডলি হ্যাড আই গন, বাক্যগুলো আই হ্যাড গন দেয়ার, তা আই হ্যাড গন দেয়ার যখন হার্ডলি নিয়ে আসছি সামনে, তখন হ্যাডটাকে সামনে নিয়ে আসছি। বাক্যটা হচ্ছে উই হ্যাড রিচড দ্য স্টেশন, যখন স্কার্সলি আনছি আমরা সামনে, তখন হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসছি। বাক্যটা হচ্ছে আই হ্যাড অ্যারাইভড দেন দ্য মিটিং স্টার্টেড, যখন নো সুনারটা সামনে আনছি তখন আমরা হ্যাডটাকে সামনে নিয়ে আসছি। এটা সবগুলো হচ্ছে ইনভার্সন। আর এভাবে ভিন্ন ভিন্নভাবে তুমি যে বাক্য লিখতে পারো, এই যে বাক্য লিখতে পারো যে তোমার যে মুন্সিয়ানা, এটাই তোমাকে বিসিএস ক্যাডার বানাবে, কারণ বিসিএস শেষ পর্যন্ত রিটার্নের পরীক্ষা। এখন আমাকে বলো এখানের মধ্যে কারেক্টটা কি হবে? রেয়ারলি ইউ উইল সি এনি ওয়ান ইউজিং টাইপরাইটার্স নাও ডেজ। তুমি এখন টাইপরাইটার, তুমি আজকাল এরকম কাউকে টাইপরাইটার ব্যবহার করতে তুমি দেখবা না বললেই চলে, প্রায় দেখবা না। রেয়ারলি যখন সামনে আনছি তখন আমরা এখানে উইলটাকে সামনে আনবো, সো রেয়ারলি উইল ইউ। ওকে, পরের সেন্টেন্স, নেভার সো মেনি উইমেন হ্যাভ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, কখনোই আর কোনো নারী আজকের মতো এত বেশি ল ডিগ্রি গ্রহণ করে নাই। আমি জোর দিব, আজকের মতো কখনোই, শুধু নেভার বললো কখনো, যে কখনো এত নারী ল ডিগ্রি গ্রহণ করে নাই, বললো কখনোই এত নারী ল ডিগ্রি গ্রহণ করে নাই। সো নেভারটা সামনে এনে এসে আমরা এমফাসাইজ দিব, নেভারটার সামনে এমফাসাইজ দেওয়ার জন্য আমরা এখানে এই হ্যাপটাকে ধরিয়ে এনে সামনে নিয়ে আসবো।
নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে। নট অনলি দ্য অ্যাটমসফিয়ার গিভস আস এয়ার টু ব্রেথ। অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য শুধুমাত্র বাতাসই দেয় না, শুধুমাত্র বাতাসই দেয় না, আর অনেক কিছু দেয়। তো নট অনলি দ্য অ্যাটমসফিয়ার গিভস আস এয়ার টু ব্রেথ, শুধু বাতাসই দেয় না। এটা কারেক্ট ফর্ম কী হবে? সো যখন আমরা এটাকে ইনভার্সন করবো, যে আগে যখন নট অনলি চলে আসছে, তাহলে এখান থেকে আমরা একটা অক্সিলারি বসাইতে হবে, কিন্তু এখানে অক্সিলারি নাই, কারণ এটা প্রেজেন্ট সিম্পলের বাক্য। কিন্তু প্রেজেন্ট সিম্পলের মধ্যে অক্সিলারি নাই, তাহলে কি করতে হবে? এখানে ডু বা ডাজ আছে, এখানে কি আছে? ডাজ আছে, তাই না? ডাজ আছে, ডাজটাকে আমরা সামনে নিয়ে আসবো। সো নট অনলি ডাজ, not only does the atmosphere give us air to breathe. আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি সাচের ব্যবহার। সো স্ট্রং ওয়াজ দ্য উইন্ড দ্যাট, এখানে কিন্তু তোমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ভার্বটা, সো এখানের বাঁকড়া মিনিয়ে চিন্তা করো। সো স্ট্রং ওয়াজ দ্য উইন্ড দ্যাট উই কুড নট ওপেন দ্য উইন্ডো, যে বাতাস এতই শক্তিশালী ছিল, যে এটা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার, যে বাতাস এতই শক্তিশালী ছিল যে আমরা জানালাটা ওপেন করতে পারি নাই। তাহলে সো সাচ দ্বারা বাক্য শুরু হয়েছে, এবং এর পরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে। হ্যাঁ, মনে রাখতে হবে এর পরে আমার অবশ্যই অবশ্যই অক্সিলারিকে সামনে নিয়ে আসবো। তাহলে দেখো, আমার সো সাচের পরে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, এরপরে আমরা আসার কথা ছিল সো স্ট্রং দ্য উইন্ড ওয়াজ দ্যাট, নর্মালি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জোর দেওয়ার জন্য ওয়াজটাকে আমরা দ্য উইন্ড এখান থেকে এখানে নিয়ে আসছি। বাক্যটা হচ্ছে সো কুইকলি হি রান দ্যাট দ্য আদার্স কুড নট ক্যাচ আপ উইথ হিম, জোর দেওয়ার জন্য আমরা এখানে এটা পাস্ট ফর্মে আছে, এখানে ডিডটা সামনে নিয়ে আসছি। সো কুইকলি ডিড হি, তাহলে এটাও কাইন্ড অফ ইনভার্সন, যে আমরা কিন্তু ভার্বটাকে অক্সিলারিটাকে সাবজেক্টের আগে নিয়ে আসার পরেও এটা ইন্টারগ্রেটিভ হয় না, বরং এটা দ্বারা জোর দেওয়া বোঝাচ্ছে। আচ্ছা, আমাকে একটু উত্তর দাও, বেটারটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বেটার অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বেটার মানে বলছে অ্যাডভার্ব, মানে বলছে অ্যাডজেক্টিভ। আসলে নির্দিষ্ট একটাও না, এটা বোথ, নির্ভর করবে পরিস্থিতির উপরে। হ্যাঁ, আমি তোমাদেরকে কোনো কিছু সার্চ করার জন্য আমি কি বলি? তোমাদের কোথায় সার্চ করতে বলি বলো তো? সব কিছু কোথায় সার্চ করতে বলি? ধরো মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, আমি তোমাদের কোথায় সার্চ করতে বলি? সবসময় আমি তোমাদের গুগল করতে বলি, আমি তোমাদের বলি গুগল করবে, সব কিছু গুগল করবা। হ্যাঁ, আমি নিজে অবশ্য কোথাও গুগল করি না, কারণ আমার স্ত্রী আছে এবং সে সব কিছু জানে। যেহেতু সে নিজে একটা গুগল সব কিছু জানে, সেজন্য আমি গুগল করা কোনো প্রয়োজন নেই, আমি তাকে আস্ক করি। আই ডো নট গুগল, মাই ওয়াইফ অলওয়েজ নোস বেটার। আই ডোন্ট চ্যাট জিপিটি বিকজ আই হ্যাভ ওয়াইফ। হ্যাঁ, যাদের ওয়াইফ আছে তাদের তো আসলে গুগল বা চ্যাট জিপিটি, দেখুন তো তোমার তো ওয়াইফ আছে মনে হয়, তাই না? শালিও মনে আছে তোমার, মানে সুখী মনে আছে তোমার, একটা স্ত্রী আছে তোমার, একটা শালিও মনে আছে, অনেক সুখী। এই ব্যাটারটা কি বলো তো? এই ব্যাটারটা কি? দুঃখী। আচ্ছা, রাইট, এখানে এই ব্যাটারটা নোকে মডিফাই করে। নো, কেমন নো? বেটার, ভালো জানে সে। এই ব্যাটারটা হলো কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। অপরদিকে if the student thinks he is the spirit, he will be better student। এই ব্যাটারটা কি? স্বামী বিবেকানন্দের একটা কোটেশন নিছি আমরা, if the lawyer thinks he is the spirit, he will be better lawyer and so on। এই ব্যাটারটা হচ্ছে স্টুডেন্টের মডিফায়ার, এই ব্যাটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে, রাইট। আমরা জানি, আচ্ছা, লিটল ওয়াটার, লিল ওয়াটার, এই লিটলটা কি? এই লিটলটা কি? এটা অ্যাডজেক্টিভ, লিটল ওয়াটার। পিপল লাইক হিম লিটল, এই লিটল কি হিমের মডিফায়ার না লাইকের মডিফায়ার? এই লিটল কি লাইকের মডিফায়ার না হিমের মডিফায়ার? যাদের মনে সন্দেহ আছে হিমের মডিফায়ার বলে মনে হচ্ছে, তুমি চিন্তা করো, পছন্দ করে লিটল নাকি সে নিজে লিটল? সে নিজেকে ছোট, কি ছোট? সে মেয়ে কত বড় লম্বা, 6 ফিট লম্বা, সে নিজে লিটল না। লাইক করে লিটল, লাইক করে লিটল, পিপল লাইক, কেমন লাইক করে? লিটল লাইক করে। তাহলে লিটল লাইকের মডিফায়ার, চিনো নি ওকে তোমরা? অনেক ভালো মানুষ, তো যেহেতু পিপল তাকে অনেক কম লাইক করে, সো কতটুকু লাইক করে বোঝাচ্ছে? লাইক যেহেতু ভার্ব, লিটল হচ্ছে এখানে অ্যাডভার্ব।
প্রথমে লোকে তাকে অনেক কম পছন্দ করলো, এখন লোকে আবার তাকে পছন্দ করে। কারণ কারণ সে একজন খরচ করার জন্য টাকা দিছে। ও ও ভালো হয়ে গেছে, এখন ওর সব পাপ শেষ শেষ। আসলে এখন আনসার দাও দ্রুত গতিতে, যত দ্রুত আনসার দিবে তত তাড়াতাড়ি ছুটিয়ে যাবে। দ্রুত গতিতে আনসার দাও। আজকে তো অ্যাডভার্বের ক্লাস, চিন্তা ছাড়াই বলবে অ্যাডভার্ব, বেকুব কোথাকার। চিন্তা ভাবনা করে বলো। দ্য মাদার সেট ভিজিলেন্টলি, চিন্তা করে বলো, আর নাহলে বলবা ভাবতেছো তুমি মনে মনে আজকে তো অ্যাডভার্বের ক্লাস, আর কি আর হবে, অ্যাডভার্বই তো হবে। এমনি না, চিন্তা ভাবনা করে বলো, নাহলে তুমি ফাঁদে পড়বা। এই ভিজিলেন্ট হলো স্যাটের মডিফায়ার। এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব? সব এলওয়াই কি অ্যাডভার্ব হবে? না, সব এলওয়াই অ্যাডভার্ব হবে না। নাউনের লগে এলওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের লগে যদি এলওয়াই থাকে তখন তোমার হয়ে যাবে কি, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভের এলওয়াই থাকলে তখন অ্যাডভার্ব হবে। সো এটা অ্যাডভার্ব, রাইট। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ এ ড্রয়িং নিয়ার, আমার বোনের বিয়ের তারিখ সামনে আগায় আসতেছে। এই নিয়ারটা কি? এই নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, ড্রকে মডিফাই করতেছে। ওকে, এইবার বলো তাহলে, সবগুলো অ্যাডভার্ব বলে এটা কি বলো? দ্য রিটার্ন হোম আর্লিয়ার, তার বাসা তাড়াতাড়ি ফিরে আসছে। রিটার্ন হোম আর্লিয়ার, এই হোমটা কি তাহলে বলো? নাউন বলতেছো না দেখি, কেউ কে দেখি নাউন বলতেছো না, সবাই দেখি পারে, দেখি যে তোমরা কি দেখে আসছো নি কোনো নাউনটা? এই হোমটা আছে নাউন না। দে রিটার্ন, কই রিটার্ন করছে? হোম করছে রিটার্ন, তাহলে হোমটাকে নাউন না, হোমটা এখানের মধ্যে অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, ওই না ক্লাস শেষে নেই, ক্লাস শেষে নেই। তাহলে থ্যাংক ইউ মাচ, তোমাকে অনেক থ্যাঙ্কস। কেমন মাছ? ভেরি মাছ। কেমন ভেরি মাছ, তাহলে ভেরিটা কি? ভেরিটা কি? অ্যাডভার্ব। আই স্পেন্ট সাম টাইম, সামটাইম, সামটাইমস, সামটাইমস। সামটাইমস মানে সর্বদা, সর্বদা। সামটাইমস বলে কিছু নাই। সামটাইম মানে তোমার হচ্ছে যে কখনো, হ্যাঁ কখনো। সামটাইম মানে কিছু সময়, কিছু সময়। এবার বলো কোনটা? সামটাইম মানে কখনো। আমি কখনো পেশেন্টের সাথে সময় কাটাইছি, নাকি তোমার হচ্ছে যে কিছু সময় কাটাইছি? আই স্পেন্ট সাম টাইম, সাম টাইম, কিছু সময় কাটাইছি তোমার লাগে। এই সামটা মানে কখনো। দ্য ওয়ার্ড হার্ডলি মিন্স, হার্ডলি মিন্স কোনটা? ঠিক ঠিক বলছে, এটা বুঝে নাই, কারণ তুমি লেকচার অন ভালো করে করো নাই। দে রিটার্ন, কোথায় রিটার্ন করছে? হোমে করছে রিটার্ন। তাহলে এই ভার্বকে কোথায় দ্বারা, ভার্বকে কখন, কোথায়, কেন দ্বারা প্রশ্ন আনসার পাওয়া যায়, সেটাতে অ্যাডভার্ব না। এই হোমটা রিটার্নের মডিফায়ার, সেই জন্য। তুমি লেকচার 1 2 করো নাই, লেকচার 1 2 করে এসো ভালো করে, ঠিক আছে? হোমটা তো রিটার্নকে মডিফাই করছে। আচ্ছা, আই হ্যাভ এ হোম, এটা কি বলো তো? আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হোম। ধরো তুমি হচ্ছে যে তোমার গার্লফ্রেন্ডকে বললা যে আই হ্যাভ এ হোম, হ্যাঁ, দিস হোম ইজ ইউ, ওই বাড়িটা তুমি, হ্যাঁ, তো তোমার ভিতরে আমি বসবাস করি, হ্যাঁ। তুই বললা একটু রোমান্টিক করে। এই হোমটা কি? এই হোমটা নাউন, এই বুঝতে পারছো নি এবার? এই হোমটা নাউন, এই হোমটা নাউন, ওই হোমটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, না এইসব কথা বলে মেয়েরা খুব খুশি হয়ে যায় খুবই, হ্যাঁ, মেয়েরা খুব এইসব কথা পছন্দ করে খুবই। দ্য ওয়ার্ড হার্ডলি মিন্স, হার্ডলি মানে কি বলো? হার্ডলি মানে হচ্ছে অলমোস্ট নট। বিয়ের পরে আর কি, বিয়ের পরে ভালোবাসাটাই হার্ডলি হয়ে যায়, বিয়ের পরে সব ভালোবাসা হার্ডলি হয়ে যায়, এরকম এরাই অলওয়েজ থাকে। আই নো বেটার, এটা তো বলে ফেলছে আগে একবার। অ্যাডভার্ব, রাইট। শি হ্যাভ অলওয়েজ রানস কোয়াইট লাস্ট, অলওয়েজ সবসময় শেষে দৌড়াই। অ্যাডভার্ব অফ
এটা একটা অ্যাডভার্ব, রাইট? না, ম্যানার না, এটা ম্যানার তো হলো যে উপায়। এই অলওয়েজটা কি অ্যাডভার্ব কি? শুরুতে বলছিলাম টাইম, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। দিগন্ত সেদিন আমাকে ফোন করে বললো, ভাইয়া আপনাকে একটা কথা বলতাম। আমি তাকে একটা প্রেম করতাম, এখন তো আমি বিয়ে শাদী করে খুব খুশি। তো হচ্ছে যে আমার প্রেমিকা, আগে সাবেক প্রেমিকা আমাকে ফোন দিছে, আমি কি করবো? আমি বললাম তুমি তারা বলে দাও সময় পরিবর্তন হয়ে গেছে, সেটা আমিও। কারণ দিগন্ত আমি বিয়ে করে ফেলছে এখন। তখন দিগন্ত গার্লফ্রেন্ড দিগন্ত আবার ফিরে আসছে, জিজ্ঞেস করে দিগন্ত তুমি কি অবস্থা তোমার? দিগন্ত তাকে রিপ্লাই দিল, সময় পাল্টে গিয়েছে, সে সাথে আমিও। মানে একটা সে কাব্যিক ভাষায় বললো আর কি। এখন তোমরা এটা আনসার দাও। সময় পাল্টে গিয়েছে, আমি বলছিলাম সো থাকলে তোমরা কিন্তু ইনভার্সন করতে পারো। দিগন্ত বলবে টাইমস হ্যাভ চেঞ্জ, সে সাথে আমিও। ভেরি গুড। সো হ্যাভ আই, এটা প্রেজেন্ট পারফেক্ট না? তাহলে এখানে এখানে প্রেজেন্ট টেন্স রাখো, পাস্ট টেন্সে নেওয়ার দরকার কি? হ্যাড আই হইতো পাস্ট টেন্সে নিবে কেন? তো এখানে তো তোমার প্রেজেন্ট টেন্সের কথা বলতেছো, এখানে তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করো। সো হ্যাভ আই, তাইলে সময় পাল্টে গেছে, বদলেছে, সেই সাথে আমিও বদলেছি। এখন আর কি সেদিন আছে না? ওকে। রেয়ারলি ড্যাশ সিন ফ্রম ওয়াটার, এটা ইনভার্সন। আচ্ছা, পুরো বাক্যটা আমি লিখি কেন মধ্যে, সেটা হচ্ছে স্পটেড ফ্রক্স আর সিন, অথবা হ্যাভ বিন সিন হইতো। স্পটেড ফ্রক্স হ্যাভ বিন সিন হইতো। কেন? এটা প্যাসিভ ভয়েস। আমরা বলছিলাম এই যে স করার কাজটা যে করবে সে হলো ভার্বের এজেন্ট। তো ভার্বের এজেন্ট তো সামনে তো নাই, স্পটেড ফ্রক্সকে দেখা হয়, মানুষে দেখে। তো ওই যে দেখে সে তো সামনে নাই, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হয় আর সিন হবে, নাহলে হ্যাভ বিন সিন হবে। তো এখানে হ্যাভ বিন নাহলে তো নাই, তাহলে কোনটা হবে উত্তর? আর স্পটেড, রাইট। সো স্পটেড ফ্রক্স আর, হ্যাঁ। সো এখানের মধ্যে আমরা বলবো রেয়ারলি আর স্পটেড ফ্রক্স সিন। আরটাকে আমরা সামনে নিয়ে আসবো, আরটাকে আমরা সামনে নিয়ে আসবো, রেয়ারলি আর। তাহলে বুঝতে পারছো হ্যাভ কেন হয় নাই? বুঝতে পারছো কিনা? এখানে বিন থাকলে, যদি বিন থাকে তাহলে এটা নিতে পারতো আনসার, এটা বিন থাকলে, কিন্তু বিন নাই, এটা প্যাসিভ ভয়েস তো। ওকে। নেভার সাচ এ হাইনেস ক্রাইম, এরকম হাইনেস ক্রাইম সে করতেই পারে না, কখনোই এই ধরনের কাজ করতে পারে না সে। সো নেভার, বাক্যটা হলো হি হ্যাজ কমিটেড। তাহলে যেহেতু নেভার আছে সামনে, ইনভার্সন করার জন্য আমরা হ্যাজটাকে সামনে নিয়ে আসবো। সো নেভার হ্যাজ হি কমিটেড, হি স্টুড ফার্স্ট। দেখছি এই ধরনের পরীক্ষার মধ্যে আসে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই 10ম গ্রেডের পোস্ট, উপসহকারী ইঞ্জিনিয়ার যেগুলো 10ম গ্রেডের পোস্ট, এগুলোতে আসে এই ধরনের প্রশ্ন। 10ম, 11, 12, 13তম গ্রেডের প্রশ্ন এগুলো আসবে পরীক্ষায়। অর্ডার, দি সান ওয়েন্ট ডাউন, সূর্য চলে গেছে কোথাও? ডাউন, নিচের দিকে, মানে সূর্য অস্ত গেছে। ডাউনটা অ্যাডভার্ব। থ্যাংক ইউ।